আচ্ছা, আমি আপনাদের গত ফ্রাইডেতে ক্লাস টেস্টের পরে যতটুকু সময় পাইছিলাম সেই সময় আমরা জোন টু আমাদের যে বিমের ক্ষেত্রে মোমেন্ট বের করার যে এখানে যে ফিগারটা আছে এখান থেকে জোন ওয়ানের প্রবলেম তো এর আগে আমরা সলভ করছিলাম। আর জোন টু আর জোন থ্রির জন্য শুধুমাত্র আমরা ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, সেখান থেকে কোনো ম্যাথ আমরা করে নেই। জাস্ট এই জোন টু এর ক্ষেত্রে মোমেন্ট ক্যাপাসিটি বের করার কি ফর্মুলা সেটা লিখে দিয়েছিলাম, জোন থ্রি এর ক্ষেত্রে মোমেন্ট ক্যাপাসিটি বের করার ফর্মুলা কি সেটা লিখে দিয়েছিলাম, এই জিনিসগুলো লিখে দিয়েছিলাম। এখান থেকে আমরা কোনো প্রবলেম সলভ করিনি। তো আমরা যদি দেখি জোন টু এর ক্ষেত্রে ফর্মুলা কোনটা ছিল, এই যে জোন টু এর জন্য আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করে আসছিলাম। এই ফর্মুলাটা আমরা ইউজ করে আসছিলাম, ক্যাপাসিটি ইকুয়াল টু সিবি ইন্টু এমপি মাইনাস এমপি মাইনাস 0.7 FY/SX ইন্টু এলবি মাইনাস এলপি ডিভাইডেড বাই এলআর মাইনাস এলপি। এই ফর্মুলাটা আমরা জোন টু এর জন্য ইউজ করছিলাম। আচ্ছা, আর জোন থ্রি এর ক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করছিলাম। জোন থ্রি এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করছিলাম যে এম ইকুয়াল টু এফ সি আর ইন্টু এস এক্স। এখানে এফ সি আর এর আবার আরেকটা ফর্মুলা দেখছিলাম যে সিবি বাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বি বাই আর টি এস হোল স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান প্লাস 0.078 সি ডিভাইডেড বাই এস এক্স এইচ নট এল বি বাই আর টি এস হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো আমরা দেখছিলাম। আমি বলছিলাম এই ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, যদি আমাদের জোন টু বা জোন থ্রির মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হয় তাহলে ফর্মুলাগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ভ্যালু বসে মোমেন্ট ক্যাপাসিটি বের করব। এখন আমাদের এই ফর্মুলাগুলো আসলে কিভাবে লাগে আমরা যদি একটা এক্সাম্পল দেখি। তার আগে এখানে এক্সাম্পল 6 যেটা আছে এখানে জাস্ট বলা আছে ডিটারমাইন দ্য এলআরএফটি ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ জাস্ট মোমেন্ট ক্যাপাসিটি বের করতে বলতেছে। আর এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে ডাব্লিউ সেকশনটা, স্টিল সেকশনটা ডাব্লিউ 24 ইন্টু 62, এফ ওয়াই 50 কেএসআই, এলপি 8 ফিট, সিবি 1, এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হলে আমি প্রথমে বারবার একই কথা বলে আসি যে মোমেন্ট ক্যাপাসিটি বের করার আগে চেক দিতে হবে যে এটা কোন জোনের মধ্যে পড়ে। তো কোন জোনের মধ্যে পড়ে এটা জানার জন্য আমাদের তিনটা ভ্যালু লাগে। একটা হলো এল বি, যেটা ব্রেসিং লেন্থ, প্রোভাইডেড ব্রেসিং লেন্থ, আর একটা লাগে এল পি, আর আরেকটা লাগে এল আর। এই তিনটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা ডিসিশন নেই যে আমাদের এই প্রবলেমটা বা একটা স্টিল বিম কোন কোন জোনের মধ্যে পড়বে। এই ক্ষেত্রে এল বি এর ভ্যালুটা বলা আছে 8 ফিট, আর এলপি আর এলআর এই দুইটা ভ্যালু আমরা পাবো এআইসি টেবিল থেকে। সেই টেবিলটা আসলে কিভাবে আসে বা টেবিল থেকে কিভাবে থাকে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। অলরেডি এই টেবিলটা আপনাদেরকে দিয়ে দিছি, অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করা হয়েছে টেবিল ফর মোমেন্ট ক্যাপাসিটি দিয়ে, যেটা ওয়েট করেন এটা আমি দেখাই দিছি। হ্যাঁ, দেখতে পান সবাই, টেবিলটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে এই টেবিলটাও দেওয়া থাকবে, প্রশ্নে এই টেবিলও দেওয়া থাকবে। এখান থেকে প্রত্যেকটা ডাব্লিউ সেকশনের জন্য এই এলপি এলআর এই ভ্যালুগুলো ডাইরেক্ট টেবিলে দেওয়া আছে। তো আমাদের এই প্রবলেম যেটা ডাব্লিউ 24 ইন্টু 62 জন্য যদি আমরা খুঁজি তাহলে এখান থেকে আমরা পাবো, এখান থেকে 24 ইন্টু 62 খুঁজে সেখান থেকে তার এলপি আর এলআর কত হবে সেই জিনিসটা আমরা বের করে লিখবো। যেমন এটার জন্য যদি আমি বের করি 24 ইন্টু 62 তাহলে সেটা আসে, এই যে এখানে ডাব্লিউ 24 ইন্টু 62 এখানে পাওয়া গেছে। এটার ক্ষেত্রে এলপি এর ভ্যালুটা আসে এই 4.87 আর এলআর এর ভ্যালুটা আসে 14.4। তো এখান থেকে ভ্যালুটা নিয়ে বসানো হয়েছে এলপি 4.87 আর এলআর 14.4। তো এখান থেকে যদি আমি ডিসিশন নেই তাহলে দেখেন এলবি এর ভ্যালুটা, এলবি এর ভ্যালু 8 ফিট, এলপি এর ভ্যালু 4.87, তার মানে কি এলবি এর ভ্যালুটা এই এলপি এর থেকে বড়, আবার এলআর এর ভ্যালুটা হলো 14 ফিট, তার মানে কি এলআর এর থেকে ছোট। তাহলে আমি যদি এই ডায়াগ্রামে ফেরত আসি এখান থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের যে এলবি আছে সেটা এলপি এর থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট, তার মানে আমাদের এই মাঝখানে জোন টু তে পড়ছে। তো সেই জিনিসটা এখানে লেখা আছে যে জোন টু তে পড়বে আমাদের বিম, যেটা সেটা জোন টু তে পড়ছে, ফলস ইন জোন টু। এরপরে জাস্ট জোন টু এর যে ফর্মুলা, এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে ফর্মুলাতে সব ভ্যালু বসাইলে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা আমরা পেয়ে যাব। তাই এটা পুরোপুরি সলিউশন করা নাই, কারণ এটা জাস্ট এক লাইনের ম্যাথ। জাস্ট আমাদের এই ফর্মুলাটি ইউজ করা লাগবে, বাকি এখানে যা ভ্যালু দেখতে পেন সব কিছু টেবিল থেকে নিয়ে আসতে হবে। এই জন্য এটা পুরোপুরি এখানে আর কি কমপ্লিট করা নাই।
বা এত ছোট ম্যাথ আসলে পরীক্ষায় থাকবেও না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া। এরপরে যদি আরেকটা প্রবলেম দেখি, এখানে আরেকটা প্রবলেম আছে যে ইউজিং সেম একই জিনিস, এখানে একটা ডাব্লিউ সেকশন আছে 18x97, যেটার মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে। এখানেও 9.6 এর মতো সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, এলবি 38 ফিট আর সিবি এর ভ্যালু 1। তো আমি আবার সেম ওই যে এই টেবিলে চলে যাব, টেবিলে গিয়ে প্রথমে আগে এলপি আর এলআর এই দুইটা ভ্যালু বের করব। এই টেবিল থেকে এলআর এর ভ্যালু পাইছি 30, আর এলপি এর ভ্যালুটা দরকার নাই। কেন দরকার নাই? আমাদের এলবি দেওয়া আছে 38 ফিট। এখন এলবি এর ভ্যালুটা যদি এলআর এর থেকে বড় হয়ে যায় তাহলে তো সেখানে আর আমাদের এলপি এর ভ্যালু দরকারই নেই। যদি প্রয়োজন হয় তাও আমরা এই টেবিল থেকে নিতে পারবো, এই টেবিলে এলপি এলআর সবকিছুই দেওয়া আছে। তো আমার যদি এলআর এর থেকে বড় হয়ে যায়, এলআর এর থেকে বড় হওয়া তার মানে কি আমাদের এই যে এই ভ্যালুটাকে ক্রস করে চলে যাওয়া। এই ভ্যালুটাকে ক্রস করলে এই পাশে যে জোনটা সেটাকে আমরা বলি জোন 3। তার মানে কি আমাদের এই 9.7 এর যে প্রবলেমটা, এখানে জাস্ট জোন 3 এর ফর্মুলাটা বসাই দিলেই শেষ। তো জোন 3 এর ফর্মুলাটা কি? জোন 3 এর ফর্মুলাটা হলো এফসিআর ইনটু এসএক্স। এফসিআর এর ফর্মুলা আবার আমরা দেখে আসছি সিবি বাই স্কয়ার ই বাই এল আর টিএস হোল স্কয়ার, যেটা এই ফর্মুলা দিয়ে ফার্স্ট আগে এফসিআর বের করানো হয়েছে। এফসিআর বর্গ বের করার পরে এফসিআর এর সাথে জাস্ট এসএক্স গুণ করা হয়েছে। এসএক্স কোথা থেকে পাবো? এসএক্স আমরা টেবিল থেকে পাবো। দুইটা টেবিল আছে আমরা জানি এএসসির, এইটা একটা টেবিল আর একটা টেবিল আমাদের এর আগে আমরা যেটা দেখছিলাম প্রপার্টিস এর টেবিল, সেটা আমি দেখাই দিতেছি। এই যে এটা আমাদের আরেকটা টেবিল, এখানে আমাদের ডাইরেক্ট এস এর ভ্যালু আছে। এই যে দেখেন এস এক্স মানে হলো এক্স অ্যাক্সিস এস এর ভ্যালু। তো এখান থেকে আমরা যে স্টিল সেকশনটা আসবে সেটার জন্য এই এস এর ভ্যালুটা বসাই দিলেই হবে। তো ফাইনালি জাস্ট এফসিআর বের করবো, এরপর এস এক্স এর জায়গায় এখান থেকে ভ্যালুটা নিয়ে বসাই দিব। এখন 12 দিয়ে কেন ভাগ করা আছে? কারণ এখানে এস এর যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা এখানে খেয়াল করেন ইঞ্চিতে আছে। ইঞ্চিতে, ইঞ্চি থেকে যদি আমরা ফিটে নিতে চাই তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, অথবা যদি আপনি কিপ ইঞ্চি রেখে দিতে চান তাহলে এখানে আর ভাগ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে ইউনিটটা হবে কিপ ইঞ্চি। এই 9.6 আর 9.7 জাস্ট এক লাইনের ম্যাথ। এখানে জাস্ট আমি প্রথমে ডিটারমাইন করা হয়েছে যে এটা কোন জোনের মধ্যে পড়ে, জোন 1 নাকি 2 নাকি 3। যেই জোনে পড়ে জাস্ট সেই জোনের মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা বসাই দিলেই শেষ। এখানে আসলে নতুন করে আর ডিসিশন নেওয়ার মতো কোনো সমস্যা নাই বা প্রবলেম নাই। এখন 9.10 যেটা, আমরা এর আগেও 9.2 আর 9.3 তে স্টিলের বিম ডিজাইন শিখে আসছি যে আসলে ডিজাইন কিভাবে করতে হয়। সেখানে আমাদের দেখছিলাম যে আমাদের প্রশ্নেতে বলা ছিল যে স্টিলের বিমটা ফুললি ল্যাটারালি সাপোর্টেড, তার মানে পুরা সেখানে ব্রেসিং লেন্থ 0 ছিল, পুরা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরাটাই ল্যাটারালি সাপোর্ট বা ইয়ে দেওয়া ব্রেসিং দেওয়া ছিল, এই জন্য আমাদের ব্রেসিং লেন্থটা 0 ছিল। এখানে একটা আমাদের প্রবলেম আছে, এটা রিয়েল লাইফ প্রবলেম আছে। এখানে বলতেছে ইউজিং 50 কেএসআই স্টিল, তার মানে এফ ওয়াই এর ভ্যালুটা বলে দিছে 50 কেএসআই এলআরএফডি মাত্রার মাধ্যমে আমাদের এই বিমটা ডিজাইন করতে হবে। এই বিমের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট বলা নাই যে ব্রেসিংটা একবারে পুরা এক মাথা থেকে শেষ পর্যন্ত মানে কন্টিনিউয়াসলি যে ব্রেসিং, এরকম কোনো কথা বলা নাই। এখানে বলা আছে ব্রেসিং ইজ প্রোভাইডেড অনলি এট দ্য এন্ডস এট মিড স্প্যান, তার মানে ব্রেসিংটা দেওয়া আছে এই সাপোর্টে এবং মিড স্প্যানে, এরকম কন্ডিশন দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এই বিমটা ডিজাইন করতে হবে। তো বিম ডিজাইন করতে বলে আমাদের প্রসিডিউর সেম আগের মতোই। প্রথমে আমাদের যে পরিমাণ লোড আছে সেই লোডের কারণে আমাদের মোমেন্ট বের করতে হবে। তারপরে সেখান থেকে আমরা একটা স্টিল সেকশন ধরে নিব। সেই স্টিল সেকশনটা ধরে নেওয়ার পরে তার আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করব। ক্যাপাসিটি বের করে দেখব যে আমাদের লোডের কারণে যে পরিমাণ মোমেন্ট, তার থেকে আমাদের যে স্টিল সেকশনটা আমরা ধরে নিয়েছি তার ক্যাপাসিটি বেশি আছে কিনা। তো এখানে সেটাই করা হয়েছে। এখানে দেখেন দুই ধরনের লোড আছে, এখানে ইউডিএল আছে আর এখানে একটা পয়েন্ট লোড আছে। তো সেখানে সেই কাজই করা হয়েছে। প্রথমে এই আল্টিমেট লোড ইউডিএল এর কারণে যে পরিমাণ আল্টিমেট লোড সেটা বের করা হয়েছে, আর এখানে পয়েন্ট লোডের কারণে যে পরিমাণ আল্টিমেট লোড সেটা বের করা হয়েছে। তো পয়েন্ট লোড এখানে ডেড লোড আছে 6 কিপ, লাইভ লোড আছে 8 কিপ, জাস্ট 1.2 ইনটু ডেড লোড 1.6 ইনটু লাইভ লোড করলে লাইভ লোডের এখানে আল্টিমেট লোড আসছে 20 কিপ, আর ডেড লোডের এখানে আল্টিমেট লোড আসছে 1.2 ইনটু 1. আর প্লাস 1.6, এই ফ্যাক্টরগুলো গুণ করলে এখানে ডেড ইউডিএল যেটা ইউডিএল এর এই ক্ষেত্রে আমাদের আল্টিমেট লোড আসছে 4 কিপ। এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি মোমেন্ট বের করব। তো মোমেন্ট বের করার আগে এখানে আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হলো যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ব্রেসিং লেন্থ আছে। এখন ব্রেসিং লেন্থটা কতটুকু? এখানে একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, তাহলে এখান থেকে ব্রেসিং লেন্থ এরা এখানে দেখাই দিছে 14 ফিট। এখন 14 ফিট যেহেতু ব্রেসিং লেন্থ, তার মানে কি এটা এলবি এর ভ্যালু 0 না, এলবি এর কোনো একটা ভ্যালু আছে, এটা 0 না। তার মানে এটা আইদার জোন 1 এ পড়তে পারে, জোন 2 তে পড়তে পারে, জোন 3 তেও পড়তে পারে। এখন এটা প্রবাবল সম্ভবত কোন জোনের মধ্যে পড়ে এরকম আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে। সে আইডিয়াটা কিভাবে পাওয়া যাবে? সেই আইডিয়াটাই যে দেখেন এই টেবিল থেকে পাওয়া যাবে। এই টেবিল থেকে যদি আমি দেখি
মোটামুটি আমি সাধারণত যে সমস্ত স্টিল সেকশন ইউজ করা হয়, ধরেন আমি যদি এই W24x84 এই স্টিল সেকশনটার কথাও বলি, এটা মোটামুটি বেশ মোটা বা একটা বড় স্টিল সেকশন। এটার ক্ষেত্রেও যদি আমি দেখি, এটার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে এলপি এর ভ্যালু 6.89, এলআর এর ভ্যালু 20। এখন ধরেন আমি এর থেকেও যদি একটু বড় সেকশনের দিকে যাই, ধরেন আমি বললাম যে W30x116, এগুলো অনেক মোটা সেকশন, যদি ইউজ করা হয় না, তারপরেও যদি যাই তাহলে দেখেন এক্ষেত্রে এলপি এর ভ্যালু 7.74 আর এলআর এর ভ্যালু 22.6। তাহলে দেখেন 30 পর্যন্ত চলে গেছি, তারপরে এলপি এর ভ্যালু 7.74। এখন আমার এই প্রবলেমটাতে যদি আসি, এই প্রবলেমটাতে দেখেন এলপি এর ভ্যালু আছে 14 ফিট। তার মানে কি এলপি এর ভ্যালুটা, আমি বুঝতে পারতেছি যে এলবি এর ভ্যালুটা বা ব্রেসিং লেন্থের ভ্যালুটা এলপি এর থেকে বড়ই হবে, কারণ আমি 30 পর্যন্ত যখন চলে গেছি তারপরেও এলপি এর ভ্যালুটা ছোট আসছে। তার মানে আমাদের এই প্রবলেমটা জোন 2 তে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ আমি যদি এখান থেকে দেখি যে মোটামুটি এল আর এর ভ্যালু যেগুলা, এল আর এর ভ্যালুগুলো সবগুলাই 20 এর উপরে, 20, 30 এরকম কাছাকাছি এরকম একটা ভ্যালু আছে। আর এলপি এর ভ্যালুগুলো 7, 10 এরকম। তার মানে কি আমাদের এই 14 ফিট যেটা, সেটা জোন 2 তে পড়ার পসিবিলিটিস বেশি। পরীক্ষার হলে আপনাদের সুবিধা কি? পরীক্ষার হলে সুবিধা হলো আপনাদের এখানে যেমন অনেকগুলা টেবিল আছে, এত তো দেওয়া থাকবে না, যেটা মনে করেন ধরেন একটা পেজ দেওয়া থাকলো, তো সেই একটা পেজের মধ্যে মোটামুটি একটু চোখ বুলাইলেই হয়। তো মোটামুটি 10 ফিটের উপরে যদি ব্রেসিং লেন্থ চলে যায়, সেটা জেনারেলি জোন 2 এর মধ্যেই পড়ে। তো জোন 2 এর মধ্যে যদি পড়ে, তাহলে আমাদের জোন 2 এর যে ফর্মুলা ছিল, এখন জোন 2 তে পড়ুক বা 3 তে পড়ুক, যে কোনো জায়গায় আমাদের ফর্মুলাতে কিন্তু সিবি বের করতে হবে। যদি একটু ফর্মুলা দেখি, এই যে দেখেন এটা ছিল জোন 3 এর ফর্মুলা, এখানেও সিবি এর ভ্যালু প্রয়োজন। আর এর আগে যেটা ছিল জোন 2 এর ফর্মুলা, এখানেও সিবি এর ভ্যালু প্রয়োজন। যে টরশন মানে ল্যাটারাল টরশনাল বাকলিং যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের ভ্যালুটা আমাদের প্রয়োজন। তাহলে এরকম লোডেড কন্ডিশনের কারণে আমি যখন অ্যানালাইসিস করছি, এই এক্সাম্পল 9.6 বলেন বা 9.7 বলেন, এগুলো ছিল অ্যানালাইসিস, জাস্ট মোমেন্ট ক্যাপাসিটি বের করছি। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি সিবি এর একটা ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিছি। কিন্তু যখন আমি ডিজাইন করব, ডিজাইন করার সময় তো কেউ আমাকে সিবি এর ভ্যালু দিয়ে দিবে না। সিবি এর ভ্যালু যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমি আপনাদের গত ক্লাস দেখাইছিলাম। সেক্ষেত্রে আমাদের যে লোডিং কন্ডিশন আছে, লোডিং কন্ডিশনের জন্য আমাদের এসএফডি বিএমডি ড্র করতে হবে, এবং এসএফডি বিএমডি থেকে আমাদের ওই সিবি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। এটার জন্য যদি আমি বলি, এখানে যেহেতু ডেড লোড ছিল, সরি লাইভ লোডের কারণে, সরি পয়েন্ট লোডের কারণে আলটিমেট লোড ছিল 20 কিপ, এবং ইউডিএলটা ছিল 4 কিপ পার ফিট, এবং আমাদের পুরো বিমটা ছিল 28 ফিট। তাহলে ইউডিএলটাকে যদি আমি পুরো টোটাল লোডে কনভার্ট করি, তাহলে এই 4 × 28 মানে 112, 112 সাথে আমাদের পয়েন্ট লোড ছিল 20, 132। এই 132 কিপ লোড আমাদের এই দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে। দুইটা সাপোর্ট যদি ভাগ হয়ে যায়, তাহলে এই প্রান্তে এই সাপোর্ট আসে 66 কিপ, এই সাপোর্টে 66 কিপ, দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন এই 66 কিপ লোডের জন্য আমাদের এসএফডি বিএমডি ড্র করতে হবে। এসএফডি বিএমডি তে, এসএফডি তে তো সিম্পল, প্রথমে 66 কিপ উপরে উঠবে। তারপরে এখান থেকে আমি বলছিলাম কি সিবি এর যদি ফর্মুলাটা আমি দেখি, সিবি এর ফর্মুলাটা হলো 12.5, এই যে 12.5 এম ম্যাক্স ডিভাইডেড বাই 2.5 এম ম্যাক্স প্লাস 3 এম এ প্লাস 4 এম বি প্লাস 3 এম সি। তাহলে সিবি বের করতে হলে আমাদের টোটাল 4টা মোমেন্ট লাগে। একটা হলো আমাদের পুরো বিম সেকশনের ম্যাক্সিমাম মোমেন্ট, তারপরে আমি বলতেছি এ পয়েন্টে মোমেন্ট, বি পয়েন্টে মোমেন্ট, সি পয়েন্টে মোমেন্ট। এখন এই এ বি সি এই জিনিসগুলো আবার কি? এই জিনিসগুলো বলছিলাম আমাদের যে ব্রেসিং লেন্থ, এই ব্রেসিং লেন্থকে সমান 4 ভাগে ভাগ করলে আমি যে 3টা পয়েন্ট পাবো, সেই 3টা পয়েন্টকে আমরা এ বি সি বলি। যেমন এই 14 ফিট, এই 14 ফিট ব্রেসিং লেন্থকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করি, এই একটা ভাগ, এই একটা ভাগ, এটা একটা, এটা একটা, এই 4 ভাগে ভাগ করলে দেখেন এইখানে একটা পয়েন্ট পাইতেছি, এটাকে আমি বলতেছি এ পয়েন্ট। এইখানে যে পয়েন্ট পাইতেছি এটাকে বলতেছি বি পয়েন্ট। আর এখানে যে পয়েন্ট পাইতেছি এটাকে বলতেছি সি পয়েন্ট। এখানে সেই কাজটাই করা হয়েছে। এই যেহেতু 4 ভাগে ভাগ করতেছি, তাহলে 14 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে সেই ভ্যালুটা আসে 3.5। তার মানে হলো এ পয়েন্টটা হবে সাপোর্ট থেকে 3.5 ফিট দূরে, বি পয়েন্টটা হবে তার আর প্লাস আরো 3.5 অর্থাৎ 7 ফিট দূরে, এবং সি পয়েন্ট যেটা সেটা হবে 7 প্লাস 3.5 অর্থাৎ 10.5 ফিট দূরে। এখানে সেই কাজটাই করা হয়েছে। প্রথমে 66 ফিট উপরে, 66 ফিট উপরে উঠছে এসএফডির ক্ষেত্রে। এরপরে পরে 3.5 ফিট পর্যন্ত যেহেতু কোনো লোড নাই, শুধু ইউডিএল আছে, তাহলে ততটুকু লোড মাইনাস হয়েছে, মাইনাস হয়ে এখানে লোডটা আসছে 52। সেম ভাবে পরে 3.5 ফিটেও কোনো এক্সট্রা লোড নাই, ইউডিএল মাইনাস হয়ে আসছে 38। সেম ভাবে পরে 3.5 ফিটেও কোনো এক্সট্রা লোড নাই, ইউডিএল মাইনাস হয়ে আসছে 24।
তারপরে এখান থেকে 20 কিপের জন্য ডাইরেক্ট মাইনাস নিচে নামতেছে, মানে এটা জাস্ট নর্মাল এসএফডি বিএমডি আপনারা আগে যেভাবে শিখে আসছেন, তো সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যেভাবে শিখে আসছেন সে একই জিনিস। এখন এসএফডি থেকে এখানে জাস্ট এসএফডি এর এরিয়া ক্যালকুলেশন করে এখানে মোমেন্ট বের করা হয়েছে। এটা দেখেন এটা ট্রাপিজিয়ামের মতো শেপ ফর্ম করতেছে, এপাশে 66, এপাশে 55, 52, আর এখান থেকে এটুকু যে লেন্থ সেটা হলো 3.5 ফিট। জাস্ট ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করে, এরিয়ার ফর্মুলা বের করে ইউজ করে আমরা এখান থেকে মোমেন্ট ক্যালকুলেশন করে রাখতে পারি। তো সেখান থেকে আমি জাস্ট ওই আপনাদের আগের যেভাবে এসএফডি বিএমডি যেভাবে শিখে আসছেন সেভাবে ড্র করলেই হবে, কোনো অসুবিধা নাই। সেখান থেকে আমরা এ পয়েন্টে মোমেন্ট পাইছি 206, বি পয়েন্টে মোমেন্ট পাইছি 364, সি পয়েন্টে মোমেন্ট পাইছি 472, আর ম্যাক্সিমাম মোমেন্ট একদম মিডল পয়েন্টে আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা পাইছি 532। এখানে সেই জাস্ট সেই ভ্যালুগুলাই বসানো হয়েছে। ম্যাক্সিমাম মোমেন্ট 532, নিচেও ম্যাক্সিমাম মোমেন্ট 532, এ পয়েন্টের মোমেন্টটা 206, বি পয়েন্টের মোমেন্টটা 364 এবং সি পয়েন্টের মোমেন্টটা 472। তো সব ভ্যালু বসানোর পরে আমরা এখানে সিবি এর ভ্যালু ক্যালকুলেশন করে পাইছি 1.38। এই সিবিটা হলো 1.38, যেটা আমরা আগে অ্যানালাইসিস থেকে একটু 1 ধরে নিয়ে আসলাম, যেহেতু ডিজাইন এখানে আমাদের ধরার কোনো সুযোগ নাই, এখানে আমাদের লোডিং কন্ডিশন থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হলো আমি একটা স্টিল সেকশন সিলেক্ট করব এবং সেই স্টিল সেকশনে মোমেন্ট ক্যাপাসিটি বের করব। তো ধরেন, বলেন স্যার এদিকে 4 দ্বারা ভাগ করলেন না, একটু যদি বলতেন। 4 দ্বারা ভাগ করলাম বলতে এবিসি 14 পয়েন্ট। ফিট ওইটারে। হ্যাঁ হ্যাঁ। আপনি কি গত ফ্রাইডে ক্লাস করছিলেন? জি স্যার। আচ্ছা, আমি এবিসি পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা বলছিলাম তো, যে আমাদের টোটাল যে ব্রেসিং লেন্থ আছে, টোটাল ব্রেসিং লেন্থটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই 14 ফিটকে যদি আপনি 4 ভাগে ভাগ করতে চান, তার মানে কি, এই প্রথমে যদি 2 ভাগে ভাগ করেন তাহলে কত হবে? 7 ফিট 7 ফিট। তাহলে 4 ভাগে ভাগ করতে হলে কি 7 ফিটেরও আবার অর্ধেক অর্ধেক, তার মানে কত? 3.5 ফিট 3.5 ফিট 3.5 ফিট 3.5 ফিট 4 ভাগে ভাগ করা হয়ে গেল। এখন পুরো ব্রেসিং লেন্থে 4 ভাগে ভাগ করার পরে প্রথম যে ভাগটা, প্রথম ভাগের পয়েন্টটাকে বলা হয় এ পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটাকে বলা হয় বি পয়েন্ট, এবং থার্ড যে পয়েন্টটা এটাকে বলা হয় সি পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্টের জন্য, এই তিনটা পয়েন্টে কি পরিমাণ মোমেন্ট ডেভেলপ করতেছে, জেনারেট করতেছে, সেই মোমেন্টগুলো আমাদের বের করতে হবে সিবি এর ভ্যালু ক্যালকুলেশন করার সময়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা সব ফর্মুলাতে সব ভ্যালু বসে আমরা সিবি, যেটা সিবি এর ভ্যালুটা পাইলাম 1.38। এখন আমাদের এই যে এই বিমে যে লোডিং কন্ডিশন দেওয়া আছে, এখানে দেখেন এসএফডি বিএমডি ড্র করে আমরা অলরেডি এই বিমে ম্যাক্সিমাম কি পরিমাণ মোমেন্ট জেনারেট করতেছে সেটা অলরেডি আমরা 532 পাইছি। এখানে আমাদের নতুন করে আবার ওই WL²/8 প্লাস PL/4 এভাবে বের করার কোনো প্রয়োজন নাই। যদি বের করি তারপরও সেম একই ভ্যালুই আসবে, 532 আসবে। তো এখানে যেহেতু আমরা বিএমডি ড্র করছি, বিএমডি থেকে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি, তাই সেক্ষেত্রে এখানে লোডের কারণে যে মোমেন্ট, যে WL²/8 প্লাস PL+4 PL/4 সেটা বের করার দরকার নাই। যদি সেভাবেও কেউ বের করেন তো ভ্যালুটা একই আসবে, অসুবিধা নেই। লোডের কারণে আমি মোমেন্ট পাইছি 532। এখন আমার কাজ কি, আমি একটা স্টেজ সেকশন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেটার মোমেন্ট ক্যাপাসিটি বের করে দেখব যে সেটা 532 এর থেকে বেশি আছে কিনা। এখানে ওরা যে কাজটুকু করছে এটার দরকার নাই, এরা এটুকু জাস্ট অযথা কাজ, এটার দরকার নাই। এরপরে এরা কি লেখছে, এরপরে লেখছে ট্রাই W21x62। তাহলে আমি ধরেন আমি W21x62 এই স্টিল সেকশনটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কি করব, এটার আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করব। এখন 9.2 9.3 তে কি করছিলাম, এটা সিলেক্ট করার পরে এটার যে ডেড লোড মানে সেলফ ওয়েট, এই যে 62 পাউন্ড পার ফিট, এটা আমরা আবার লোডের সাথে যোগ করছিলাম, যোগ করে আবার নতুন করে মোমেন্ট বের করছিলাম। তো আমি এখানে সেই শিথিলতা দিতেছি। এক্ষেত্রে এই একবার ডাব্লিউ সেকশন ধরার পরে সেটা আবার নতুন করে সেলফ ওয়েট দরকার নাই, যোগ করার দরকার নাই। এটার কারণে খুব বেশি মোমেন্ট এদিক ওদিক হয় না, খুব বেশি ডিফারেন্স আসে না। তো আপনারা জাস্ট এই একটা সেকশন সিলেক্ট করার পরে সেটার মোমেন্ট ক্যাপাসিটি বের করলেই হবে। তাহলে এই সেকশনটা সিলেক্ট করার পরে আমার কাজ কি, যেহেতু এই W21x62 এটা আমি সিলেক্ট করছি, এখন আমি এই টেবিলে চলে যাব। টেবিলে গিয়ে দেখো W21x62 এইটার এলপি এর ভ্যালু কত আর এলআর এর ভ্যালু কত। তো সেটা যদি আমি এই টেবিল থেকে দেখি 21x62 এর কারণে, তাহলে এই যে এখানে দেখেন এখানে পাওয়া গেছে W21x62।
এইটার ক্ষেত্রে এলপি এর ভ্যালুটা হলো 6.25 আর এলআর এর ভ্যালুটা হলো 18.1। এখন আমাদের এইখানে এই প্রবলেমটাতে যদি আসি, এখানে দেখেন এলবি এর ভ্যালু 14 ফিট, তার মানে কি এলপি এর ভ্যালু যদি 6.75, তার মানে কি এলবি এর ভ্যালুটা এলপি এর থেকে বড়। আবার এলআর এর ভ্যালুটা ছিল 18.1, তার মানে কি এলবি এর ভ্যালুটা 18.1 এর থেকে ছোট। তার মানে এটা এলবিটা এলপি এর থেকে বড়, এলআর এর থেকে ছোট, তাই এটা জোন 2 তে পড়তেছে। এখন যদি জোন 2 তে পড়ে তাহলে জাস্ট জোন 2 এর যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমি বসাই দিব। এই ফর্মুলাতে আমি জাস্ট সব ভ্যালু সরি সব ভ্যালুগুলো আমরা এই এআইএসসি টেবিল থেকে নিব, নিয়ে এই ফর্মুলাতে বসাই দিব। ফর্মুলাতে বসাই দিয়ে মোমেন্ট ক্যাপাসিটি বের করব। তো এখানে সেই কাজটাই একটু জাস্ট সংক্ষেপে ভ্যালুটা বসাই দেওয়া আছে, পুরো ডিটেইলস ক্যালকুলেশন করা নাই। তো ওই ভ্যালুগুলো সব ওই ফর্মুলাতে বসাই দিলে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি আসে 540। তো আমাদের লোডের কারণে মোমেন্ট পাইছিলাম 532, এবং আমি এই যে সেকশনটা নিয়েছি সেটা মোমেন্ট ক্যাপাসিটি পাইছি 540। যেহেতু ক্যাপাসিটিটা আমাদের ওই লোডের কারণে মোমেন্টের থেকে বেশি আছে, তাহলে আমরা বলতে পারি যে W21/62 যে সেকশনটা আমরা সিলেক্ট করছি, এই সেকশনটা ওকে আছে, এই সেকশনটা ঠিক আছে, আমরা এই সেকশনটা ইউজ করতে পারবো। তো জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে বা যখন পেশাগত কাজ করবেন তখন কিন্তু এরকম এক্সাম্পলই পাবেন। আমরা 9.2 বা 9.3 তে যেটা করছি সেটা আমরা কি করছি, এখানে জাস্ট আমরা বলে দিছি যে পুরাটাই ল্যাটারালি ব্রেসিং অবস্থায় আছে, কিন্তু আসলে আমরা এটা পুরাটা কখনোই ল্যাটারালি ব্রেসিং অবস্থায় থাকে না, সেটা ইকোনমিক্যাল কখনোই হবে না। আমরা আমাদের অ্যানেক্স বিল্ডিং এ যে এক্সাম্পল সেটাও দেখতে পারি, সেখানেও কিন্তু একটা ব্রেসিং লেন্থ দেওয়া আছে, কারণ একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর ব্রেসিং দেওয়া আছে। তো এই এরকম এরকম মানে প্র্যাকটিক্যালি কিন্তু এরকম কেসই থাকবে যে একটা নির্দিষ্ট পয়েন্ট পর পর ব্রেসিং দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর কি হতে পারে, সেক্ষেত্রে এখানে দেখেন এখানে ডাইরেক্ট আপনার ডেড লোড লাইভ লোড দেওয়া আছে, ধরেন এখানে ডাইরেক্ট ডেড লোড লাইভ লোড না দিয়ে এখানে স্ল্যাব দেওয়া থাকলো, বলা বলা থাকলো যে এই এখানে ইউডিএলটা দেওয়া নাই, বলা আছে এর উপরে 6 ইঞ্চের একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবটা এই পরিমাণ ডেড লোড ক্যারি করে বা এই পরিমাণ লাইভ লোড ক্যারি করে। এখন সেই ক্ষেত্রে আপনি ডিজাইন করেন, তো ওই যে পরিমাণ ডেড লোড বা লাইভ লোড ক্যারি করে, এটা তো লোড ক্যালকুলেশন আমরা আগেও দেখছি, 9.3 তে যেভাবে লোড ক্যালকুলেশন করে আসছি, 9.3 তে যে আমাদের একটা স্ল্যাব দিয়ে প্রবলেম ছিল, সেখানে আমরা যেভাবে লোড ক্যালকুলেশন করে আসছি সেম ভাবে এটার জন্য যেভাবে যা লোড ক্যালকুলেশন করে আসছি সবকিছু আগের মতোই করব। শুধুমাত্র চেঞ্জ কি হবে, শুধুমাত্র চেঞ্জ হবে যেহেতু এখানে আমাদের একটা ব্রেসিং লেন্থ আছে, ব্রেসিং লেন্থ থাকার কারণে আমরা এখানে চেক দিব যে আমাদের এই স্টিল সেকশন, আমরা একটা স্টিল সেকশন সিলেক্ট করার পরে সেটা চেক দিব এটা কোন জোনে পড়ে। আগের যখন আমরা ডিজাইন করছি বা ডিজাইন দেখছি সেক্ষেত্রে সাথে সেখানকার সাথে শুধু চেঞ্জ এতটুকুই যে সেখানে আমাদের প্রশ্নেই বলা ছিল পুরোটা ল্যাটারালি সাপোর্টেড, আমরা একদম চোখ কান বুঝে বলতে পারছি এটা জোন 1 এ পড়ে। কিন্তু এখানে যেহেতু ব্রেসিং লেন্থ দেওয়া আছে, এখানেও কাজ আগের মতোই, আমরা আগের মতোই ম্যাক্সিমাম মোমেন্ট বের করব, সবকিছু করব। করার পরে এখানে আমি দেখবো চেক দিব যে এটা কোন জোনে পড়ে। এখন যদি এটা জোন 2 তে পড়ে জোন 2 এর ফর্মুলা ইউজ করতে হবে, যদি জোন 3 তে পড়ে জোন 3 এর ফর্মুলা ইউজ করতে হবে। ডিফারেন্স শুধু এতটুকুই। আর আরেকটা জিনিস সেটা হলো যদি এটা জোন 2 তে পড়ুক বা 3 তে পড়ুক, দুই ক্ষেত্রে আমাদের সিবি এর ভ্যালু প্রয়োজন। তো সিবি এর ভ্যালুটা আমাদের এভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে, এভাবে আমাদের সিবি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এখন আমরা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা এখানে দেখলাম ক্যালকুলেশন করে সিবি এর ভ্যালুটা আসছে 1.38। আবার অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা সিবি এর ভ্যালুটা 1 ধরে নিতেছি, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1 ধরে নিই। 1 কেন ধরে নিই, 1 ধরে নিলে বা সুবিধাটা কি আর 1.38 দিলে অসুবিধাটা কি, বা অসুবিধাটা না বা আমরা সব জায়গায় আমরা সিবি এর ভ্যালু ক্যালকুলেশন কেন করি না। এটার একটা সলিউশন হলো আমরা যদি মোমেন্ট জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাটাতে যাই, এই যে এটা দেখেন এটা হলো জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা। এখন আমি সিবি এর ভ্যালু যদি 1 ইউজ করি তাহলে মোমেন্টের ভ্যালু বেশি আসবে নাকি 1.38 ইউজ করলে মোমেন্টের ভ্যালু বেশি আসবে বলেন তো? স্যার 1.3। হ্যাঁ 1.3, মানে সিবি এর ভ্যালুটা যেহেতু মোমেন্টের সাথে ডাইরেক্টলি সম্পর্কিত, প্রপোর্শনালি সম্পর্কিত, তার মানে কি সিবি এর ভ্যালু যত বেশি হবে ওই সেকশনটার মোমেন্ট ক্যাপাসিটিও তত বেশি হবে। তাই আমরা ক্যালকুলেশন করে এখানে দেখলাম যে সিবি এর ভ্যালুটা আসছে 1.38। আমি যদি এখানে 1.38 বসাই তাহলে যে পরিমাণ মোমেন্ট পাবো, এখানে যদি 1 বসাই তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটিটা আমি কম ধরে নিতেছি। এটাকে বলা হয় কনজারভেটিভ ডিজাইন, মানে আমি মেটেরিয়ালসের স্ট্রেংথ যতটুকু পাওয়ার কথা আমি তার থেকে যদি 1 ধরে নিই তাহলে আমি স্ট্রেংথটা আরো কমাই ধরতেছি। সো কমাই ধরলে আমার ডিজাইন ভুল হবে না। এখানে ধরেন আমরা যে লোডের কারণে প্রথমে সিবি বের করে নিছি, যে এই ক্যালকুলেশন গুলো করে সিবি এর ভ্যালুটা বের করে নিছি, এই ভ্যালুটা বের করে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে এটা একদম মানে কস্ট ইফেক্টিভ ডিজাইন হয়, অর্থাৎ অ্যাকুরেট ডিজাইন হয়। এটার কারণে আমার
কস্টটা কমে যায়। কিন্তু ধরেন এখানে আমি এত ক্যালকুলেশন বা এত ঝামেলা না করে আমি জাস্ট বসাই দিলাম সিবি ইকুয়াল টু 1, তাহলে আমার ডিজাইনটা ভুল হবে না, আমার স্ট্রাকচারও কলাপস করবে না, ফেল করবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা যে ম্যাটেরিয়ালসটা ইউজ করতেছি সেটার আলটিমেট স্ট্রেংথ বা তার পুরো পরিপূর্ণ স্ট্রেংথটা ইউজ করা হয় না, সেটার স্ট্রেংথটাকে কমায় নেওয়া হয়, কনজারভেটিভ করা হয়, সেই কারণে আমাদের প্রজেক্ট কস্টটা বেড়ে যাবে। সো এই জন্যই যদি আমরা যখন আর কি প্র্যাকটিক্যালি বা কাজ করব, লোড যদি এরকম লোডিং কন্ডিশনের কারণে ডিজাইন করি, আমরা চেষ্টা করব সিভি এর ভ্যালুটা বের করে নেওয়া, এটা আর কি কস্ট ইফেক্টিভ হবে। এবং স্টিলের ক্ষেত্রে যেহেতু এটা এমনিতেই ইউনিট ওয়েট অনেক বেশি থাকে, স্টিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে থিকনেস খুব সামান্য কম বেশি হলেও কস্টে অনেক বেশি ইফেক্ট ফেলে। তো বুঝতে পারছেন আমাদের আজকে যে পর্যন্ত দেখাইলাম, এ পর্যন্ত কি কারো কোনো অসুবিধা জি আছে? স্যার।